ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে সকলকে স্বাগত। সার, তা জৈবই হোক বা রাসায়নিক, এই সারের প্রয়োজন কিন্তু ফসলের ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য। আমরা জানি যে ভালো মানের সার ব্যবহার করলে তবেই উৎপাদন বৃদ্ধি সম্ভব এবং তার সুনিয়ন্ত্রিত ব্যবহারও প্রয়োজন। তো সেক্ষেত্রে ফার্টিলাইজার কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমটা কি, এই নিয়ে কি কি বলা যায় বা কি কি জানার আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের মধ্যে রয়েছেন বীরভূমের রামপুরহাট ২ নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা ডক্টর দেবাশিস চক্রবর্তী। দেবাশিস দা, স্বাগত। নমস্কার। প্রথমে জিজ্ঞেস করব যে এই যে রাসায়নিক সারের গুণাগুণ নিয়ন্ত্রণ বা সারের গুণাগুণ নিয়ন্ত্রণ যেটাই বলি আমরা, সেটার প্রেক্ষাপটটা কি, এটার ইতিহাসটা যদি একটু বলেন। ইতিহাস বলতে স্বাধীনতার পরেই 1950 সালে আমাদের দেশে একটা আইন হয়েছিল, অত্যাবশ্যকীয় পণ্য আইন, বা যেটাকে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট বলা হয়। তো সেইটাতে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে কোন কোন মানে জিনিসগুলো অত্যাবশ্যকীয়, মানে লাগবেই জীবন ধারণের জন্য, সেইগুলো একটা লিস্ট করা হয় এবং তার ডিস্ট্রিবিউশন বলুন, মানে তার বিস্তার, তার মজুদ, তার কালোবাজারি, এইসব নিয়ম মানে যাতে না হয় তাই জন্য এই এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টটাকে প্রণয়ন করা হয়। এর পরেতে 1952 সালের মার্চ মাসে আমাদের যে রাসায়নিক সারগুলো আছে সেগুলোকেও এই ইসিএর আন্ডারে ফেলা হয়। তো তারপরে এই যখন পরবর্তী ক্ষেত্রে সবুজ বিপ্লব যখন আসে, সবুজ বিপ্লব ঘটানোর পিছনে আমাদের রাসায়নিক সারের ব্যবহারের গুরুত্ব অপরিসীম। তো পরবর্তী ক্ষেত্রে যাতে আমরা ঠিকঠাক কোয়ালিটি মেনটেন করে সারটাকে চাষিদের কাছে পৌঁছাতে পারি সেই ব্যাপারে ধ্যান দেওয়া হয় এবং 1973 সালে সার নিয়ন্ত্রণ আদেশনামা বলে একটি অর্ডার সংসদে পাস হয়। সেই আদেশনামা মোতাবেক আমরা এই সারের যে সমস্ত গুণাগুণ আছে সেগুলো ঠিক আছে কিনা সেই ব্যাপারে কিন্তু বিশেষ করে জোর দেওয়া হয় এবং এর ফলে মানে এই সার নিয়ন্ত্রণ আদেশনামা প্রণয়নের পরে মানে সঙ্গে সঙ্গেই আমাদের কেন্দ্রীয় সরকার মানে কেন্দ্রীয় সার পরীক্ষা নিয়ামক সংস্থা একটি তৈরি করে এবং এর 4টে রিজিনাল সেন্টার আছে এবং 4টে রিজিনাল সেন্টারের মধ্যে একটা বম্বে, একটা ভুবনেশ্বর, একটা আমাদের কল্যাণী এবং চেন্নাই, এই 4টে। এবং আমরা খুব সৌভাগ্যবান বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গে মানে পূর্ব ইস্টার্ন পার্টের জন্য আমাদের কল্যাণীতে একটা রিজিনাল সেন্টার, আরএফসিএল, রিজিনাল ফার্টিলাইজার কন্ট্রোল ল্যাবরেটরি। তো এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন যে সমস্ত সারগুলো আমরা মানে তৈরি হচ্ছে বিভিন্ন কারখানায় বা আমরা যেগুলো আমদানি করছি তার গুণাগুণ ঠিক আছে কিনা এইটা দেখার ব্যাপারে ওই সমস্ত ল্যাবরেটরিতে যারা আছেন মূলত প্রথমের দিকে তারাই এইগুলোকে টেস্টিংয়ে নিতেন এবং সেই টেস্ট রিপোর্ট অনুযায়ী সেগুলো আদৌ স্ট্যান্ডার্ড বা নন স্ট্যান্ডার্ড সেটা বিচার করা হতো। মানে কোয়ালিটি কন্ট্রোলটাই কি প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ালো এই বিষয়টার? একদম, মানে এই যে আমি যেটা বললাম যে সার নিয়ন্ত্রণ আদেশনামা যেটা, সেইটাতে কোন সারে কতটা খাদ্য গুণাগুণ থাকবে, মানে নিউট্রিয়েন্ট পার্সেন্টেজ কতটা থাকবে সেটা একদম স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে। যেমন ধরুন আমি যদি বলি ইউরিয়া, ওর বস্তার গায়েতে দেখবেন N46% লেখা থাকে। তার মানে যে ইউরিয়াটা আমার চাষি ব্যবহার করছে তাতে কিন্তু 46% নাইট্রোজেন অবশ্যই করে আছে, এটা আমরা ধরে নেব। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু মানে অসাধু মানে ম্যানুফ্যাকচারার যারা, তারা হয়তো ওই প্রস্তুতকারক সংস্থা, তারা হয়তো ওই 46% জায়গায় 40% দিয়ে 46% দাম কিন্তু সে নিয়ে নিচ্ছে। ফলত কি হচ্ছে যে আমাদের যারা মানে যে পরিমাণ ইউরিয়া দিলে আমি নাইট্রোজেনটাকে ওই ফসলে দিতে পারবো, তার ফলে আমি কাঙ্ক্ষিত ফলনটা পাবো, সেটা তো হচ্ছেই না। উপরন্তু চাষি কিন্তু ভাবছে যে সে 46% নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়াটা নিচ্ছে, কিন্তু আদৌ সেটা পাচ্ছে না। তো এইটা যাতে না হয় তাই জন্যই কিন্তু এই কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমটা গড়ে উঠেছে। আচ্ছা, আর একটা জিনিস আমরা জানি যে আমাদের কিন্তু আমদানি করতে হয় সার বাইরে থেকে। ঠিক।
তার জন্য একটা ঠিকই। বিরাট বৈদেশিক মুদ্রা আমাদেরকে দিতে হয়। ঠিকই, ঠিকই। পটাশ তো প্রায় পুরোটাই আনতে হয়, আমাদের সেক্ষেত্রে কি করণীয়? মানে পুরো পটাশ সারের যা চাহিদা আছে পুরো মানে প্রায় 2 লক্ষ মেট্রিক টন আমাদের ভারতবর্ষে পটাশের চাহিদা 2 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি। এর পুরোটাই আমাদেরকে আমদানি করতে হয় এবং কিছু ফসফেটিক এবং ইউরিয়ার কিছুটা অংশ আমাদের আমদানির উপরে নির্ভরশীল হতে মানে আছি আর কি আমরা এখনো। তো সেই ইম্পোর্টেড ফার্টিলাইজার যেগুলো আমরা আমদানি করছি, এটা আবার দুভাবে হতে পারে। এক হচ্ছে আমরা কাঁচামাল আমদানি করতে পারি, কাঁচামাল আমদানি করে আমরা আমাদের যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে সেগুলোকে তৈরি করা যায়, অথবা একদম তৈরি করা সার আমরা আমদানি করতে পারি। তো এই আমদানিকৃত যে সমস্ত সারগুলো আছে তাদের কোয়ালিটি কন্ট্রোল যাচাই করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের যে একটু আগে আমি যে কেন্দ্রীয় গবেষণাগারের কথা মানে ল্যাবরেটরির কথাটা বললাম, ওদের উপরে দায়িত্বটা ন্যস্ত ছিল। কিন্তু কিছু কিছু সার ডিকন্ট্রোল এবং ডিক্যানালাইজড হওয়ার পরে আমাদের রাজ্য সরকারের যে সমস্ত মানে যে সেট আপটা আছে আর কি, তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে যে কোন রাজ্যের পোর্টে বন্দরে ওই সারটা আসছে সেই রাজ্যের যিনি একদম কৃষির সর্বময় কর্তা যিনি আছেন, অধিকর্তা, তাকে আগাম জানানো হয় যে 15 দিন মিনিমাম 15 দিনের একটা টাইম ফ্রেম দেওয়া হয় যে এই 15 দিনের মধ্যে আমরা সারটা পাবো। তখন ওই রাজ্যের ডিরেক্টর ঠিক করেন যে কোন আমাদের ইন্সপেক্টর যিনি সার পরিদর্শক যিনি আছেন তিনি গিয়ে ওখানে সারের স্যাম্পেল সংগ্রহ করবেন এবং নির্ধারিত যে সমস্ত ল্যাবরেটরিগুলো আছে সেই ল্যাবরেটরিতে পাঠিয়ে সেখান থেকে যদি দেখা যায় যে হ্যাঁ আমরা আশানুরূপ মিলছে, ফলাফলটা মিলছে, যদি যেমন আমি নাইট্রোজেনের যে উদাহরণটা দিলাম যে ইউরিয়া যদি ধরুন আমি ইউরিয়া ইম্পোর্ট করছি, ইউরিয়াতে হচ্ছে 46% নাইট্রোজেন মানে মিনিমাম থাকতে হবে, তো সেখানে দেখা গেল যে ওখানে 46%-এর অনেক মানে 40 কি 42 এরকম পার্সেন্টেজ হচ্ছে, তখন কিন্তু ওই সারটা আর আমরা চাষিদের কাছে পৌঁছাতে যাবে না আর কি। ওটা কি করতে হবে, আইদার ওটা কোনো সরকারি সংস্থা যেগুলো ফার্ম আছে বা সরকারের একদম সুপারভিশনে যে সমস্ত চাষবাসগুলো হচ্ছে সেখানে আমরা দিতে পারি, অথবা অন্য কোনো কোম্পানি বা ম্যানুফ্যাকচারার যারা আছে তাদেরকে দিয়ে ওর গুণাগুণটাকে বাড়িয়ে তারপরে আমরা বাজারে ছাড়তে পারি। আচ্ছা, এই গুণাগুণ নষ্ট হওয়ার মানে বিভিন্ন কারণগুলো কি কি? দেখুন, গুণাগুণ নষ্ট হওয়ার বিভিন্ন কারণের মধ্যে আমরা যদি এটাকে 4টে ভাগে ভাগ করি তাহলে হচ্ছে মেইন যে গুণাগুণ নষ্ট হওয়ার যে সিংহভাগ জুড়ে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডাল্টারেশন এবং মিসব্র্যান্ডিং বলে। প্রায় 70% মানে আমরা যত এইসব গুণাগুণ নষ্ট হওয়ার যে ব্যাপারগুলো দেখি তাতে হচ্ছে অ্যাডাল্টারেশন মানে বাইরের থেকে কিছু আমরা ভেজাল মেশাচ্ছি, ভেজাল মিশিয়ে তার গুণাগুণ নষ্ট করছি, এবং মিসব্র্যান্ড ধরুন কোনো একটা ম্যানুফ্যাকচারার যেটা চাষিদের কাছে খুব মানে পরিচিত সেই ব্র্যান্ডের ওই বস্তা যেটাতে থাকে আর কি, সেইটাকে আমি নিজে ছাপিয়ে নিয়ে নিজের ইচ্ছে মতন মাল ঢুকিয়ে সেলাই করে বাজারে ছেড়ে দিলাম যে এক্স কোম্পানির অমুক শার্টটা সে গেল, এইভাবে একটা হতে পারে। তো এখন এই অ্যাডাল্টারেশন যেটা ভেজাল, সেটা আমরা কি এতে আসতে পারে। একটা হচ্ছে আপনার ডিএপি বা এনপিকে যে কমপ্লেক্স 10-26-26 বা 12-32-16, 14-35-14 এরকম যে সমস্ত কমপ্লেক্স সারগুলো আছে সেইটাতে ভেজালটা কিন্তু বেশি হয়। এখন দেখা যাচ্ছে 1 কেজি ডিএপির দাম আজকের বাজারে প্রায় 24-25 টাকা সরকারি ভর্তুকি দিয়েও, ঠিক আছে। তো সে জায়গায় আমি যদি ওখানে সুপার ফসফেটের কোনো গ্র্যানিউল, সুপার ফসফেট দুভাবে পাওয়া যায়, একটা হচ্ছে পাউডারি ফর্ম, একটা হচ্ছে গ্র্যানুলার ফর্ম। তো ওই সুপার ফসফেটের গ্র্যানুলার ফর্ম যেটা বাজারে 5 থেকে 6 টাকা কেজি খুব বেশি হলে সেটাকে মিশিয়ে দিই, তাহলে ওখানে কিন্তু যিনি ওই অসাধু যিনি আছেন ব্যবসায়ী, তিনি কেজি পিছু 15 টাকা করে লাভ করে নিচ্ছেন, এবং উল্টো দিক থেকে আমাদের চাষিরা
ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক তো হচ্ছে ডিএপিতে নাইট্রোজেন এবং ফসফেটের যে অনুপাত 18 ভাগ নাইট্রোজেন থাকবে 46 ভাগ ফসফেট থাকবে, সেই তুলনায় এখানে তো নাইট্রোজেন কিছু পাচ্ছেই না, বদলে পাচ্ছে 16% বা তার নিচে কিছুটা ফসফেট। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ওই মাটির ছোট ছোট বল করে তাকে রং করে কিন্তু এইভাবে অ্যাডাল্টারেট যত রকম করা যায়। হ্যাঁ, সেটাই। এটা তো গেল একটা এনপিকে কমপ্লেক্সের ক্ষেত্রে। পটাশের ক্ষেত্রে কি হয়, আমরা খাবার লবণ যেটা আমরা খাই, যে লবণটা, ওইটা মানে একটু গুঁড়ো করে আমরা পটাশের সঙ্গে মিশিয়ে অ্যাডাল্টারেশন করে দিতে পারি। আপনার হচ্ছে জিঙ্ক সালফেট বলে যে সারটা আছে, মূলত জিঙ্ক অনুখাদ্যের অভাব মেটানোর জন্য ইউজ করা হয়। সেখানে আমরা জিঙ্ক সালফেটের থেকে অনেক কম খরচে ম্যাগনেসিয়াম সালফেট বাজারে পাওয়া যায়, সেটাকে মিশিয়ে দিয়ে আমরা ওইভাবে ওটা করে দিতে পারি। তো এইটা গেল এই যে সমস্ত গুণাগুণের যে মান নেমে যাচ্ছে তার প্রধান একটা ইয়ে। আচ্ছা, শাস্তি বিধানের কথা কি, মানে এক্ষেত্রে কি ব্যবস্থা আছে? শাস্তি বিধানের তো ব্যবস্থা আছেই। এই সমস্ত ঘটনাগুলো যাতে না ঘটে তার জন্য কেন্দ্র সরকারের নজরদারি তো আছেই, সঙ্গে সঙ্গে আমরা যারা রাজ্য সরকারের সেটআপের মধ্যে আছি তাদেরও একটা ওই ভিজিল্যান্স টিম গঠন করা হয়। মূলত যখন সারের চাহিদা বেড়ে যায় তখন, হ্যাঁ আরেকটা বলি, এখানে যে গুণাগুণ যে নষ্ট হয়ে যাচ্ছে তাতে একটা তো হচ্ছে কালোবাজারি ব্যাপারটা, যখন চাহিদা যখন খুব বেড়ে যায় তখন কালোবাজারির জন্য ওই যে মানে তখন কোয়ালিটির কোনো ধার না ধরেই ওই পুরো সারটা যাতে আমি যেন মানে যে কোনো উপায়ে বেশি দাম নিয়ে চাষির কাছে পৌঁছে, সেরকম একটা ব্যাপার হয়। ওই সময় কিন্তু আমাদের একটা ভিজিলেন্স থাকে এবং সেক্ষেত্রে আমরা ওই স্যাম্পলিং করি, স্যাম্পলিং করে আমাদের ল্যাবরেটরিতে পাঠানো হয় এবং তারপরে টেস্ট রিপোর্ট আসা অবধি অপেক্ষা যদিও সম্ভব হয় না সব সময়। তো এই ব্যাপারটা, ভিজিলেন্সের ব্যাপারটা কিন্তু আছেই। তো যদি দেখা যায় যে ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার 1985 মোতাবেক যে সমস্ত স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে, যে কোন সারে কতটা পুষ্টিমূল্য থাকবে তার একদম পুরো হিসেব দেওয়া আছে আর কি। তো ওইটা যদি কন্ট্রাফেন্ড হয়, মানে ওইটা যদি সে কম হয় আর কি, নিউট্রিয়েন্টের যে পার্সেন্টেজ, তাতে কিন্তু তার এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের 7 ধারা অনুযায়ী শাস্তির বিধান, মানে ইন্ডিয়ান পেনাল কোডে যে সমস্ত শাস্তির বিধানগুলো আছে সেইগুলো কিন্তু ওর উপরে ইম্পোজ হতে পারে। তো এখন হচ্ছে যদি সে ফার্স্ট টাইম অফেন্ডার হয়, যদি প্রথমবার সে দোষ করে থাকে, তাহলে তার সাজা হচ্ছে 3 মাস পর্যন্ত জেল এবং জরিমানা দুটোই হতে পারে। যদি দেখা যায় যে সে মানে ওইটাতে অভ্যস্ত হয়ে গেছে, যদি দ্বিতীয়বার বা তৃতীয়বার এরকম করে থাকে, তাহলে তার সর্বোচ্চ বলা ভুল হবে, সর্বনিম্ন 7 বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গে কিন্তু জরিমানার বিধানটা আছে এখানে। আচ্ছা, আপনি যে বলেন অত্যাবশ্যকীয় পণ্য আইন 1985 যেটা হয়েছিল, এর সাথে এফসিওর 1985 এর সম্পর্কটা কি, এটা যদি আমরা আরেকবার একটু। অত্যাবশ্যকীয় পণ্য আইনের বিভিন্ন ধারাগুলো আছে, সেই ধারার মধ্যে 3 নম্বর ধারা এবং 7 নম্বর ধারা আর 10 ধারা, এই 3, 7 এবং 10 এই তিনটেকে অ্যামালগেট করে আমাদের ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার 1973 প্রথমে হলো, তারপরে সেটাকে পরিমার্জন পরিবর্তন করে 1985, তারপরে এর অনেক মানে এটা হচ্ছে যুগের সঙ্গে তাল মিলিয়ে আপনার সঙ্গে সঙ্গে এটারও কিছু পরিমার্জন পরিবর্তন হচ্ছে। তো ইসিএ 1950 এর শিডিউল 3, শিডিউল 7 এবং শিডিউল 10 এই তিনটেকে অ্যামালগেট করে কিন্তু আমাদের ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার এখন যেটা আমাদের লেটেস্ট কার্যকরী রয়েছে আর কি বাজারে, মানে আমাদের মাঝে এসছে আর কি। যে কোনো ক্ষেত্রে কিন্তু অন্তরায় থাকে একটা এবং তারপর সম্ভাবনাও থাকে। একদম একদম। এই ক্ষেত্রে কি রয়েছে, কি অন্তরায় এবং কি সম্ভাবনা? দেখুন, অন্তরায় তো যে কোনো কাজের ক্ষেত্রে থাকবেই, এবং মেন যেটা অন্তরায় সেটা হচ্ছে আমাদের যেখানে আমরা ধরুন স্যাম্পলিং করলাম, স্যাম্পলিং করার পরে আমরা তো সেটাকে অ্যানালিসিস করার জন্য কোনো ল্যাবরেটরিতে পাঠাতে হবে। এখনও অবধি আমাদের রাজ্যে সেরকম ল্যাবরেটরির সংখ্যা মাত্র 3টি। একটি হচ্ছে বহরমপুরে, একটি হচ্ছে টালিগঞ্জে, আর একটি হচ্ছে মেদিনীপুরে। তো
বহরমপুর এবং যেটা আপনার হচ্ছে টালিগঞ্জ, এদের ক্যাপাসিটি হচ্ছে বছরে 1,500টা করে স্যাম্পলিং, মানে স্যাম্পেল অ্যানালিসিস করবে। আর আমাদের মেদিনীপুরে যে ল্যাবরেটরিটা আছে তার হচ্ছে 500। মানে টোটাল আমরা মানে অ্যানালিসিসের যে করতে পারবো তার হাইয়েস্ট লিমিট হচ্ছে 3,500 মাত্র। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যে যা ডিলারের সংখ্যা আছে, মানে সেল পয়েন্ট যেগুলো, তাতে একটা ল্যাবরেটরি পিছু ডিলারের সংখ্যা 2012-13 সাল অবধি যে হিসেবটা ছিল তাতে প্রায় 12,000-এর কাছাকাছি। ঠিক, মানে একটা ল্যাবরেটরি পিছু। তো এখন আমি যদি এরকম হয় যে প্রত্যেকটা ফার্টিলাইজার ডিলার, রিটেল ডিলার যারা আছে তাদের কাছ থেকে সব সারের যদি আমি স্যাম্পেল নিই, তাহলে সমস্ত রাজ্য জুড়ে যে নেটওয়ার্ক আছে আর কি, তাদের প্রত্যেকটা ডিলারের প্রত্যেকটা স্যাম্পেল অ্যানালিসিস করতে 21 বছর সময় লাগবে। ঠিক, তো এটা তো একটা অন্তরায় আমাদের বটে। তো এখানে এই ব্যাপারটা একটু আমাদেরকে করতে হবে। আরেকটা যেটা এটা হচ্ছে আরেকটা অন্তরায়, যেটা যে এই সমস্ত যে ল্যাবরেটরিগুলো আছে এরা কিন্তু ডাইরেক্টলি কোনো প্রাইভেট ডিলারের কাছ থেকে স্যাম্পেল নিতে পারবে না, পুরোটাই আমাদের সরকারি সিস্টেমের মাধ্যমে যেতে হবে। তো এই বিষয়ে তো আমাদের একটু চিন্তা ভাবনা যদি করা যায় যে আরো কিছু কিভাবে জিনিসটা, আর সম্ভাবনার কথাটা কি? সম্ভাবনা বলতে দেখুন, এই এফসিও, ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার, যেটা প্রথম চালু হলো 1973-এ, তখনকার সামাজিক যে প্রেক্ষাপট ছিল, আমাদের সারের ব্যবহারের যে সমস্ত ব্যাপারগুলো ছিল, সেটার উপরে বেশ করে কিন্তু করা হয়েছিল। এরপরে এর যে সমস্ত পরিবর্তনগুলো হলো, তারপরে ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার 1985 হলো। এর সর্বশেষ যে পরিমার্জনটা হয়েছে 2011 সালে, এইখানে ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডারে কিন্তু প্রথম দিকে শুধুমাত্র ছিল আপনার রাসায়নিক সার, তখন কিন্তু জৈব সারের কোনো ব্যাপারটা ছিল না, ইনক্লুডেড হয়নি। 2011-র যে অ্যামেন্ডমেন্টটা হলো তাতে কিন্তু জৈব সারটা এসে গেছে। তো এর মানে এতদিন এর আগেও অবধি জৈব সার নিয়ে যদি কোনো আমাদের অভিযোগ বা অনুযোগ যেগুলো আমরা পেতাম, আমাদের ওই ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার ছিল না বলে এগুলো আর করা হতো না। কিন্তু ইদানিংকালেও ওই জৈব সারের ব্যাপারে একটু বলে নিই যে আমাদের সময় খুব কম। আমরা শুধু জানতে চাইছি যে কি কি সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বলতে ফার্টিলাইজারের যে ব্যবহার, সেটাকে যদি আমরা, যেহেতু আপনি কন্ট্রোল করে করি, আমরা যাতে নিয়ন্ত্রণ কথা প্রসঙ্গে বললেন যে 60% উপর প্রায় আমাদেরকে আমদানি করতে হয়, এর ফলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমাদেরকে ওর জন্য রিজার্ভ করে রাখতে হচ্ছে। নিশ্চয়ই দেবাশিস দা, অনেক ধন্যবাদ। আপনি একটা খুব সুন্দর আলোচনা উপহার দিলেন আমাদের। এটা মনেই হচ্ছে যে সম্ভাবনার জায়গা তো এটা হতেই পারে যে প্রথম কথা আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে, অর্থাৎ অসাধু উপায়ে ব্যবসা করাটা বন্ধ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে সুনিয়ন্ত্রিত ব্যবহার সারের, যেটা দাদা বলছিলেন এইমাত্র। এই সমস্ত দিকটা যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু এই যে রাসায়নিক সারের গুণাগুণ নিয়ন্ত্রণ বা সারের গুণাগুণ নিয়ন্ত্রণের যে চেষ্টা চলছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সব স্তরে যেটা ভাবনা চলছে, সেটা কিন্তু কার্যকরী হবে। এবং তার সাথে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতার। আবহাওয়ার পূর্বাভাস। এই সপ্তাহে মাঝারি বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে এবং এই সপ্তাহে 5 দিন আকাশ মেঘলা থাকবে। দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 11 থেকে 15 কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 84 থেকে 90% এবং সর্বনিম্ন 56 থেকে 68%। 21শে অগস্ট সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। 22শে অগস্ট সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ মেঘলা থাকবে এবং
বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 23শে অগস্ট সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। 24শে অগস্ট সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। 25শে অগস্ট সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। 26শে অগস্ট সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে। 27শে অগস্ট সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ মেঘলা থাকবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ। যে সমস্ত চাষি বন্ধুরা ধান বীজ রোপণ করেছেন তাদের জানানো হচ্ছে এই সপ্তাহে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই আবহাওয়ায় ধান চারাগাছে চুষা কীট পতঙ্গ হতে পারে, তাই গাছের সেই অংশ ছিঁড়ে ফেলে দিন এবং ক্লোরোপাইরিফস প্রতি লিটার জলের সঙ্গে 1 গ্রাম করে মিশিয়ে পরিষ্কার আবহাওয়ায় স্প্রে করুন। এছাড়াও এই সময় ধান চারাগাছে পাতা মোড়ানো পোকা দেখা যেতে পারে। এখানেও আক্রান্ত অংশ ছিঁড়ে ফেলে দিন এবং 2% মিথাইল প্যারাথিয়ন প্রতি হেক্টর জমিতে 20 কেজি করে মিশিয়ে পরিষ্কার আবহাওয়ায় স্প্রে করুন। ধান চারাগাছ লাগানোর পর জমিতে অবশ্যই 2 সেন্টিমিটার করে জল ধরে রাখবেন। এই সময় ধান চারাগাছে মাজরা পোকা 5% বেশি কাণ্ডের নরম অংশ খেয়ে ধান চারাগাছ নষ্ট করে দিতে পারে। সেক্ষেত্রে ফরেট 10% এবং গ্রেনিউজ 10 কেজি প্রতি হেক্টর জমিতে মিশিয়ে ব্যবহার করুন। যে সমস্ত চাষি ভাইরা ভেন্ডি চাষ করেছেন তাদের জানানো হচ্ছে এই সপ্তাহে হালকা বৃষ্টিপাত হতে পারে, তাই এই সময়ে ভেন্ডিতে সাদা মাছি ক্ষতি করতে পারে। তাই সেই অংশ গাছের ছিঁড়ে ফেলে দিন এবং নিম তেল প্রতি লিটার জলের সঙ্গে 2 মিলিলিটার করে মিশিয়ে পরিষ্কার আবহাওয়ায় স্প্রে করুন। যে সমস্ত চাষি ভাইরা বেগুন চারাগাছ লাগিয়েছেন তাদের জানানো হচ্ছে এই সপ্তাহে হালকা বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে, তাই এই সময় চুষা কীট পতঙ্গের আক্রমণ বেগুন গাছের ক্ষতি করতে পারে। তাই আক্রান্ত অংশ ছিঁড়ে ফেলে দিন এবং নিম বীজের গুঁড়ো প্রতি লিটার জলের সঙ্গে 50 মিলিলিটার করে মিশিয়ে পরিষ্কার আবহাওয়ায় স্প্রে করুন। এবছর বৃক্ষরোপণ অনুষ্ঠিত হল বিশ্বভারতীর ভাষা বিদ্যাভবন প্রাঙ্গণে। বৃক্ষচ্ছেদন ও পরিবেশ দূষণের আগাম ক্ষতি অনুমান করতে পেরে তরুণ রবীন্দ্রনাথ লিখেছিলেন প্রকৃতির প্রতিশোধ। পরে চিরসবুজ বসুন্ধরার প্রতি আরতি ঝরে পড়েছিল তাঁর কণ্ঠে। দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর। 1928 সাল থেকে গুরুদেব শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসবের সূচনা করেন। কবি প্রয়াণের পর থেকে প্রতি বছর 22শে শ্রাবণ অর্থাৎ কবি প্রয়াণের দিনটিতে
এই উৎসব পালিত হয়ে আসছে। এবছর শিশু বৃক্ষটিকে রোপণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুগত মার্জি। বৃক্ষরোপণ উৎসবের পর বিশ্বভারতীর জাতীয় সেবা প্রকল্পের ছাত্রছাত্রীরা বৃক্ষরোপণ করে ভাষা বিদ্যাভবনের পাশের মাঠে। ছাত্রছাত্রীদের সঙ্গে অনুষ্ঠানে বৃক্ষরোপণ করেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক সুশান্ত দত্তগুপ্ত, সহ উপাচার্য অধ্যাপক স্বপন দত্ত প্রমুখ। 23শে শ্রাবণ অনুষ্ঠিত হয় হলকর্ষণ উৎসব শ্রীনিকেতনের মেলা প্রাঙ্গণে। রবীন্দ্রনাথ যে সীতাযজ্ঞ শুরু করেছিলেন তাঁর জমিদারি এলাকায়, তাই পরবর্তীতে হলকর্ষণ উৎসব রূপে শ্রীনিকেতনে পরিচিত হয়। এবছরের হলকর্ষণ উৎসবের প্রধান অতিথি ছিলেন বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন শিক্ষক শিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স্বামী তত্ত্বস্বরানন্দ মহারাজ। রবীন্দ্রনাথ বলছেন যে মানুষের সভ্যতা, মানব সভ্যতা তার প্রগতির পথে দুটো মাইলস্টোন। প্রথম মাইলস্টোন হচ্ছে সে আগুনের আবিষ্কার করা শিখলো, দ্বিতীয় মাইলস্টোন হচ্ছে কৃষিকাজ সে শিখলো। এখন এই যে দ্বিতীয় মাইলস্টোন, কৃষিকাজ করতে গেলে তো গাছপালা কাটতে হবে, না হলে জমি কোথায় পাওয়া যাবে? সেই গাছপালা কেটে যে ক্ষতি হলো সেটি আবার বৃক্ষরোপণের মধ্য দিয়ে তার কিছুটা প্রায়শ্চিত্ত। কিন্তু মানুষের অন্য সংস্থান করা দরকার তার জীবিকা নির্বাহের জন্য, সেই জন্য কৃষিরও দরকার আছে, তার জন্য এই হলকর্ষণ। অনুষ্ঠানে শ্রীনিকেতনের আশপাশের বিভিন্ন গ্রামীণ সংস্থার প্রতিনিধিদের ফল গাছের চারা বিতরণও করা হয়। এবছর হলকর্ষণ উৎসবে হল চালনা করেন কৃষক বন্ধু সনাতন দাস। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।